তো গল্পটা শুরু হয় এমন একটা দৃশ্য দেখে জুলিয়ান নামে এই মেয়েটিকে দেখানো হয়। সে তার ফোনে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেরেছে এই জায়গার আশেপাশে কয়েকজন একসাথে মিলে সুসাইড করার পরিকল্পনা করছে। সে তার সহকারী মিস্টার লিমকে ফোন কলে জানায়, আমি জায়গাটা খুঁজে পেয়েছি, কিন্তু ওই লোকগুলোকে খুঁজে পাচ্ছি না যারা এখানে সুসাইড করার প্রস্তুতি নিচ্ছে। আর মিস্টার লিম হলো জুলিয়ানের একজন সহকারী। এ থেকে বুঝতে পারি এদের দুজনের কাজ হলো যারা আত্মহত্যা করে তাদের বাঁচানো বা তাদের জীবনের সমস্যার সমাধান করা। তো লিমের হাতের ফোনেও আমরা সেই নোটিফিকেশন দেখতে পাই, আর সেখানে সুসাইড করার পরিকল্পনা যারা করছিল তাদের লিস্টও দেখতে পাই। সেখানে লেখা ইল নামে এক ব্যক্তি মরতে যাচ্ছে, বয়স 43। আর আপনারা তাকিয়ে দেখেন তার মরে যাওয়ার হার 88%। 100 এর মাঝে বাকি 12%ই সে বাঁচতে চায়। তারপর আরো একটা মেয়ে, নাম সুজিন, বয়স 21, তার সুসাইড করার ইচ্ছা 87%। এবং এভাবে আরো দুজনকেও দেখানো হয়। তারপর লিম জুলিয়ানকে বলে, আমার মনে হচ্ছে এরা কোনো দালালের মাধ্যমে সুসাইড করার প্রস্তুতি নিচ্ছে, আর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে কিভাবে ব্যথা ছাড়া মরা যায়। এবং আমি দেখতে পাচ্ছি সেখানে এক দালাল লিখেছে লিমের কাহিনী দিয়ে শুরু হয়, যাতে এই ড্রামা সম্পর্কে আমরা বুঝতে পারি তারা হচ্ছে ভালো গ্রিম রিপার যারা আত্মহত্যা থেকে বাঁচায়। তাদের সবচেয়ে বড় শত্রু হলো নিউন নামের এই গ্রিম রিপার, যে হচ্ছে আজরাইলের মতো। তার মতে যে মারা যায় সে মারা যাবে, তার এতটুকুই হায়াত, তাকে এখানে বাঁচাতে হবে কেন? তাই অনেক সময় জুলিয়ান আর গ্রিম রিপার নিউলের মাঝে দ্বন্দ্ব লেগেই থাকে। আর এখন আমরা তাদের গল্প জানবো যাদেরকে জুলিয়ানরা বাঁচায়। এই যে ছেলেটাকে দেখছেন তার নাম হচ্ছে জিহু। বর্তমানে তার কাছে একটা টাকাও নেই, তাই তার সবচেয়ে কাছের বন্ধু একটা ক্যাফে বসে তাকে এনার্জি ড্রিঙ্কস খাওয়ায়। কিন্তু জিহু ড্রিঙ্কস না করে খুব হেয়ালি ভাবে সেখান থেকে চলে আসে, কারণ আজকের দিনটা তার জন্য অনেক খারাপ ছিল। দিনের বেলা অফিসে ইন্টারভিউ দিতে গিয়ে মনে হয়েছিল চাকরি হয়ে গেছে। সে তার মাকে ফোন করে ব্যাপারটা জানায়। তিনি একটা রেস্টুরেন্ট চালান। তিনি জিহুকে বলেন সে যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে তার সবচেয়ে পছন্দের রামেন রান্না করবেন। কিন্তু এখন অনেক রাত হওয়ার পরও জিহু বাসায় ফিরছিল না, কারণ পরবর্তীতে তাকে জানিয়ে দেওয়া হয়েছে আসলে তার চাকরি হয়নি, আপনি অন্য কোথাও চেষ্টা করুন। তাই জিহু একটা ব্রিজের সামনে দাঁড়িয়ে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিল। সে সামনের দিকে তাকিয়ে বলে, আমি সত্যিই হতভাগা। আমি ফুটবল খেলায় সবাই আমাকে গোলকিপার বানায়, আমি ইন্টারভিউর জন্য ভালোভাবে লেটার লিখতে পারি না, জীবনটা আমার কাছে ভাজা মরিচের মতো হয়ে যাচ্ছে, কোন অনুভূতি, আশা ভরসা কিছুই নেই। এটা বলে সে একটু থামে এবং পাশে তাকিয়ে দেখে একজন পাগল ব্রিজের পাশে ঘোরাঘুরি করছে। জিহুর কাছে লোকটির হাবভাব দেখে খুব একটা সুবিধার মনে হচ্ছিল না, তাই পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু লোকটি যখন সত্যি সত্যি আত্মহত্যা করতে যায়, জিহু এসে বলে, চাচা আপনার সমস্যা কি? লোকটি তাকে জানায়, আমার কোনো ভাতিজা নেই, দয়া করে তোমার রাস্তা তুমি মাপো। অবস্থাটা তখন এরকম যে একজন আত্মহত্যা করতে যাওয়া যুবক সে অন্য কাউকে আত্মহত্যা না করতে মোটিভেশন দিচ্ছে। তখন তাদের সামনে তুফানের মতো দুইজন আসে, আর এরা আর কেউই না, জুলিয়ান আর লিম। আর আমরা জানতে পারি তাদের দুজনের আবার নিজস্ব একটা নাম আছে, আর সেটা হচ্ছে জেনাথল গ্রুপ। তো তারা সেখানে হুট করে আসায় জিহু অনেক জোরে একটা ধাক্কা খায়। লিম এসে বলে বেচারার হাড় ভাঙেনি আর অজ্ঞানও হয়নি। জিহু জিজ্ঞেস করে তুমি কি ডাক্তার? লিম জানায় আমি ইদানিং মেডিকেল রিলেটেড ড্রামা দেখছি, তাই ডায়লগটা একটু ট্রাই করলাম। তাদের কথার মাঝখানে ওই পাগল লোকটা তখন হান নদীতে ঝাঁপ দেয়। জিহু বাঁচাতে গেলে সেও নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং পুরোটাই দুর্ভাগ্যবশত। জুলিয়ান লিমকে বলে তুমি বাড়ি চলে যাও, এখানে ব্যাপারটা আমি দেখছি। সেই সময় জিহু পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিল। তার কানে তার মায়ের কথাগুলো ভাসতে থাকে যে মা তোকে কতদিন এভাবে টাই বেঁধে দিব। জিহু সেদিন বলেছিল বুঝেছি, আমি খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। সেই সময় সেখানে জুলিয়ান এসে লাফ দেয়, হয়তো সে জিহুকে উদ্ধার করে। হয়তো বলেছে কারণ জিহুর যখন ঘুম ভাঙে সে দেখতে পায় সে একটা হাসপাতালে ঘুমিয়ে আছে। সে তার মুখে টাচ করে বলে আমি কি সত্যি বেঁচে গেছি? প্রভুকে অনেক ধন্যবাদ, কারণ সে আত্মহত্যা করার মজা একটু হলেও বুঝেছে। সে পাশে তাকিয়ে দেখে তার মতোই অন্য আরেকটা জিহু ঘুমিয়ে আছে, আর সামনে দাঁড়িয়ে আছে জুলিয়ান। সে ডাক্তারকে চিৎকার করে বলে দেখুন আমার মতো আরেকজন মানুষ এখানে। জিহুর অতিরিক্ত কথায় জুলিয়ান ম্যাজিকের মাধ্যমে তার মুখ বন্ধ করে দেয়। জুলিয়ান জিহুকে তার কার্ড দেখিয়ে বলে আমি আত্মা বিভাগের ম্যানেজার, তুমি এই মুহূর্তে কোমায় আছো, জেগে উঠতে সময় লাগবে 3 বছর। যদি তুমি আত্মা হয়ে আমাদের টিমে কাজ করো তাহলে আমরা তোমাকে 6 মাসের মধ্যে ঘুম থেকে জাগ্রত করব। জুলিয়ান জিহুকে একটা গুচি ব্র্যান্ডের কাপড় দিয়ে বলে এখন আমার সাথে জেনাথল গ্রুপে চলে আসো। সেখানে জিহুর সাথে বিশেষভাবে দুইজনের সাথে পরিচয় করে দেওয়া হয়। একজন মহিলা যিনি নর্মাল একটা পোশাক পরে সবার খোঁজ খবর নিচ্ছিলেন। তিনি যখন জিহুর কাছে আসেন জিহু জানায় আচ্ছা জেনাথল গ্রুপের মেন সম্রাটকে, তার মাথায় কি 2টা শিং আছে? জিহু লক্ষ্য করে এই মহিলাটাই মেন সম্রাট। এবং দ্বিতীয়জন হলো গ্রিম রিপার নেউল, যার কথা আমরা একটু আগে বলেছি যে জুলিয়ানের বিপরীতমুখী ছিল।
গল্পের ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাই জুলিয়ানের টিম একটা হাইওয়েতে দাঁড়িয়ে আছে। তাদের কাছে নোটিফিকেশন এসেছে সিনথিয়া নামে এক মেয়ে আত্মহত্যা করবে এবং তার ঝুঁকি 90%। শুধু এতটুকুই জেনে রাখুন, সিনথিয়া একটা বই প্রকাশনের অফিসে কাজ করে। দেখা যায় সে খুব দুর্বলভাবে রাস্তায় হাঁটছিল, তাই দুর্ঘটনাবশত তার দিকে একটা মোটরসাইকেল এগিয়ে আসছিল। জুলিয়ান আঙুলের টুকার মাধ্যমে সময় থামিয়ে দেয়, তারপর মোটরসাইকেলকে অন্যদিকে ঘুরিয়ে আবারও সময়কে চলমান করে। জিহু এতে অনেক অবাক হয়। জুলিয়ান বলে, আমি সেই গ্রিম রিপার যে মানুষকে বাঁচায়। কিন্তু জিহু আর জুলিয়ানের মাঝে কনভারসেশন ছিল খুবই ফানি। তারা সিনথিয়ার বুক অফিসে ছদ্মবেশে আসে যে তারা জানায়, আমরা হলাম সাংবাদিক, আপনাদের প্রকাশনের একজন লেখিকার ইন্টারভিউ নিতে এসেছে। সিনথিয়া বলে, ঠিক আছে, একটু সময় অপেক্ষা করুন, আমি আপনাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি। একটু পর বাহিরে দাঁড়িয়ে মিস্টার লিম একটা বই পড়ছিল। জিহু বলে, আমি এই বই চিনি, এটা জনপ্রিয় লেখিকা বুকসনের লেখা বই, অনেকটা স্কুল বোলিং এ পেরেক খাওয়ার মতো প্রতিশোধের গল্প। মিস্টার লিম বলে, হ্যাঁ আমি জানি। তখন অফিসে বসে সিনথিয়াও সেই গল্পের বইটা পড়ছিল। এটা যিনি লিখেছেন আজকে তারই ইন্টারভিউ নেওয়ার কথা, এবং আমরা জানতে পারি তিনি নাকি একসময় সিনথিয়ার ক্লাসমেট ছিলেন। আসলে সিনথিয়ার অবস্থা এতটা খারাপ ছিল যে বুক পাবলিশার তাকে বলে, যদি মরার ইচ্ছা হয় তাহলে বুকসনের ইন্টারভিউ ম্যানেজ করে মরো। কিছুক্ষণ পর লেখিকা বুকসন এসে ইন্টারভিউয়ের সব প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করে। কথার মাঝখানে সে একটা কলমের বাল্ব বারবার বের করছিল, আবার ঢুকাচ্ছিল, এবং এই সাউন্ড ইফেক্টের সাথে সিনথিয়ার স্কুল জীবনের একটা বাজে স্মৃতি আছে, তাই সে সাউন্ডটা সহ্য করতে না পেরে বাথরুমে চলে আসে। জুলিয়ান লক্ষ্য করে সিনথিয়া একবার কান্না করছে, আরেকবার হাসছে। জুলিয়ান কোনোভাবে সিনথিয়ার জীবনটা বুঝতে পারছিল না, তাই সিদ্ধান্ত নেয় স্মৃতির চাবি খুলে সিনথিয়ার স্কুলে চলে যাবে এবং নিজের চোখে দেখবে সিনথিয়ার জীবন, সে কিভাবে স্কুলের প্রতিটা মুহূর্ত সার্ভাইভ করত। যাওয়ার সময় জুলিয়ান চাচ্ছিলেন তার সাথে যেন মিস্টার লিম আসে, কিন্তু জিহু বলে, ম্যাম আমি অর্ধেক আত্মা আর অর্ধেক মানুষ হওয়ার জন্য আমাকে নিতে কি আপনি ভয় পাচ্ছেন? আমি কিন্তু আপনার থেকে অনেক সাহসী। তার কথা শুনে জুলিয়ান পাশ ফিরে বলে, তাহলে সেদিন ব্রিজে আত্মহত্যা করতে গিয়েছিলে কেন? জিহু কোনো উত্তর খুঁজে পায় না। সে বাধ্য ছেলের মতো জুলিয়ানের সাথে 12 বছর পূর্বে চলে আসে। জিহু আবিষ্কার করে সে একটা হাই স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা মেয়ের দিকে তাকিয়ে বলে, মেয়ে মেয়েটা লেখিকা বুকসন না? কিন্তু জুলিয়ান অনেক রাগ করে, কারণ জিহু স্কুলের ছাত্রীদের সাথে ধাক্কা খাচ্ছিল। জুলিয়ান জানা যদি আমাদের উপস্থিতি তারা টের পায় তাহলে এখানে আমরা আজীবনের জন্য আটকে যাব, বের হতে পারবো না। তারা ক্লাসরুমে এসে দেখতে পায় সিনথিয়া একটা মেয়ের সাথে স্কুলে পারফরমেন্স নিয়ে কথা বলছিল। তখন বুকসন তাকে ধাক্কা দিয়ে বলে, আমি অনুষ্ঠানে ভালো গাইতে পারিনি বলে তোমরা আমাকে নিয়ে মজা করছো। কিন্তু সিনথিয়া ভাবে, কই আমরা তো তাকে নিয়ে গল্প করছিলাম না। যাই হোক, বুকসন সিনথিয়াকে ক্লাসের বাইরে নিয়ে আসে, তার উপর ব্যাগের সব জিনিসপত্র ফেলে দেয়। একটা কলম হাতে নিয়ে সেটা দিয়ে শব্দ করে বলে, এখন থেকে এটা যতবার আমি বাঁচাবো ততবার হাসবে। দেখা যায় ক্লাসরুমে পড়ার ফাঁকে বুকসন কলম বাজালে সিনথিয়া মন খারাপের মাঝেও হাসে। সিনথিয়ার কাছে ক্লাসের সবাই চিরকুট দে, তুমি নোংরা, তোমার হাসি কুৎসিত, তোমার মরে যাওয়া উচিত। তারপর বুকসন আবার কলম বাজায়, সে আবারও কান্নার মাঝে হাসে। ব্যাপারটা বুকসনের কাছে অনেক ভালো লাগার ছিল। সে প্যাকেটের দুধ সিনথিয়ার উপর ঢেলে দেয়। তখন সেখানে সিনথিয়ার একজন ভালো বান্ধবী আসে। সে তাকে ছাদে নিয়ে যায় এবং তাকে পরামর্শ দেয়, তুমি ব্যাপারগুলো টিচারের কাছে বলছো না কেন? তার কথা শেষ হওয়ার আগে সেখানে বুকসন আসে আর সিনথিয়ার বান্ধবীকে জোর করে নিয়ে যায়। সিনথিয়া চাচ্ছিল না তার কারণে তার বান্ধবী কষ্ট পাক, তাই সে বুকসনের পায়ে পড়ে ক্ষমা চায় আর তার হাত থেকে কলম নিয়ে সেটা নিজে বাজিয়ে নিজে হাসতে থাকে। অর্থাৎ তার বান্ধবীর জন্য সে বুকসনের গোলাম হয়ে যেতেও রাজি। আর এই সম্পূর্ণ ব্যাপারগুলো দূরে দাঁড়িয়ে জুলিয়ান আর জিহু দেখছিল। পরের দিন বুকসন সিনথিয়ার উপর পাথরের টুকরো আর গরম দুধ ঢেলে দেয়। জিহু নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে সিনথিয়ার উপর ঢাল হয়ে দাঁড়ায়। বুকসনের অবাক হয়ে বলে, আপনি কে? অবস্থাটা তখন গোলমাল হয়ে যাওয়ায় জুলিয়ান জিহুকে নিয়ে স্কুলের দিকে ছুটতে থাকে। আর তখন তাদের উপর একটা বিশাল আঘাত পড়ার আগে তারা একটা রুমে ঢুকে যায়, যেখানে সিনথিয়া ব্ল্যাকবোর্ডে থাকা লেখাগুলো পড়ছিল আর মন খারাপ করছিল। সেখানে লেখা ছিল, সিনথিয়া একটি আবর্জনা, তুই বেঁচে আছিস কেন? আমাদের থেকে দূরে চলে যা। সিনথিয়া মনের দুঃখে সেগুলো মুছতে থাকে। জুলিয়ানরা খেয়াল করে এই রুমে অবস্থাটা গোলমাল হয়ে যাচ্ছে। আসলে জিহুর এমন কাজ করার পর থেকে তারা এমন বিপদের সম্মুখীন হচ্ছে, আর এটা জেনাতুল গ্রুপের একটা নিয়মই ছিল। তারপর দুজন অন্য দরজা দিয়ে সিনথিয়ার অফিসে চলে আসে। আর তারা এই দরজা দিয়ে কিভাবে অফিসে আসে আমার বুঝে আসে না। আর এই অফিসটা ছিল একটা বই প্রকাশনের অফিস। জুলিয়ানরা তারপর অফিসের জায়গায় গোলমাল হওয়ার আগে অন্য দরজা দিয়ে বের হয়। তারপর তারা খেয়াল করে এই মুহূর্তে দুজন একটা ট্রেনে আছে, আর এই ট্রেনে কিভাবে এসেছে এটাও আমি বুঝলাম না। তখন সিনথিয়া কাজ শেষ করে বাড়ি ফেরার সময় মোবাইল একটা ফানি ড্রামা দেখে হাসছিল। জিহু বলে, এই প্রথম আমি তাকে হাসতে দেখলাম। পরের দিন বুকসন তার সব বান্ধবীদের সাথে দেখা করে। তার সব বান্ধবীরা বুকসনকে দেখে খুব জেলাস ফিল করছিল, কারণ একটা বই লিখে সে হুট করে সেলিব্রিটি হয়ে গেছে। আর এখানে বলে রাখি, জুলিয়ানরা তখন সিনথিয়ার ওই অতীতে গিয়ে তারা আবার বর্তমানে ফিরে এসেছে।
তো যাই হোক, বক্সন তারপর আসে একটা ইন্টারভিউ দিতে। সেখানে সিনথিয়ার কাঁধে হাত রেখে সবাইকে বলে সে আমার বাল্যকালের বান্ধবী। আমরা যখন হাই স্কুলে পড়তাম একসাথে অনেক হাসি ঠাট্টা আর ঝগড়া বিবাদ করতাম। বক্সনের কথা শুনে জিহু অনেক রেগে যাচ্ছিল। মিস্টার লিম তার কানের কাছে এসে বলে আপনার রাগান্বিত চেহারাটা বন্ধ করুন। তারপর বক্সন ইন্টারভিউ দেওয়ার সময় লক্ষ্য করে সিনথিয়ার মুখ গুমরা করে বসে আছে। সে আগের দিনের মতো আজও কলমে চাপ দিয়েছে, কিন্তু সিনথিয়া এত সবের মাঝে হাসার শক্তি পাচ্ছিল না। হুট করে জিহু কলম কেড়ে নিয়ে বলে আমার মিসোফোনিয়া রোগ আছে, অর্থাৎ নির্দিষ্ট কিছু শব্দে আমি ঘেমে যাই। ইন্টারভিউ শেষ করে জুলিয়ান ফোনে দেখতে পায় সিনথিয়ার মারা যাওয়ার নেগেটিভ শক্তি প্রায় 93% গিয়ে পৌঁছে গেছে। সেই সময় সিনথিয়াকে বক্সন বলছিল পুরো পৃথিবী এক, স্কুল হোক বা কর্মক্ষেত্র, পরাজিতদের পাশে কেউই নেই। সে আবারও কলমে চাপ দিয়ে বলে তাই দয়া করে সবসময় হাসো যেন আমি তোমাকে ভালোবাসি। তো এত সবের মাঝে নিশ্চয়ই সিনথিয়ার মন একদমই খারাপ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর জেনাতন গ্রুপের 3 জন লক্ষ্য করে সিনথিয়া উপর তুলে যাচ্ছে। জিহু জানায় আমি তাকে গিয়ে বাঁচাবো। সিনথিয়া ছাদে ওঠার সময় জিহু এসে বাধা দেয়। সে জানায় আমি তোমার জীবন বাঁচাবো, তোমাকে আর এই পৃথিবীতে ভুক্তভোগী হয়ে থাকতে হবে না। কিন্তু সিনথিয়া বলে এটা সবাই বলে এবং সবাই একসময় উপলব্ধি করে আমার জীবন তাদেরকেও বিষিয়ে তুলছে। আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না, আর আমি কখনো আমার জীবন থেকে পালাতে পারিনি। আজ আমি সত্যিকার অর্থেই পালিয়ে যাব। সিনথিয়া দরজা খুলে দেখে জুলিয়ান আর মিস্টার লিম দাঁড়িয়ে আছে। জুলিয়ান বলে তার জন্য তুমি আত্মহত্যা করবে? তুমি যখন আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছো তখনই তুমি মরে গেছো। আমরা তোমার জীবন আটকাবো না, তুমি চাইলে এখন মরতে পারো। জিহুকে মিস্টার লিম বের করে আনে আর বলে এটা ম্যাডামের একটা টেকনিক। ভিকটিমরা মরে যায় সহজে কিন্তু মরার অনুভূতিটা বুঝতে পারে না, তাই ম্যাডাম তাদেরকে একদম মৃত্যুর মুখে ঠেলে দেন। এতে ভিকটিমের মরার সাহস কমে যায় এবং লাফ দিতে ভয় পায়। কিন্তু জীবনের প্রতি সিনথিয়া এতটা বিরক্ত ছিল যে সে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়। জুলিয়ান বলে তুমি কি ভাবছো তুমি মরে গেলে সব শেষ? তুমি মরে গেলে তোমার অফিসের চেয়ারে আরেকজন বসবে, পৃথিবীর কোনো পরিবর্তন হবে না। তুমি কি আসলে মরে যেতে চাও? সিনথিয়া কাঁদতে কাঁদতে বলে আমি বাঁচতে চাই। জুলিয়ান বলে এভাবে তুমি অনেক বাঁচতে চেয়েছিলে, স্কুলের ব্রেঞ্চে তোমার প্রতিটা দিনে। কি দরকার এই অফিসে থাকার? কোনো দরকার আছে বক্সনের আশপাশ থাকার? দরকার হলে অন্য দেশে যাও, সেখানে গিয়ে কাজ করো, তবুও বাঁচো। সিনথিয়া কিছুটা অবাক হয় আর বলে আপনি কে? জুলিয়ান বলে আমি মৃত্যুর ধারক। সিনথিয়া নার্ভাস হয়ে গেলে পা পিছলে নিচে পড়ে যায়। ঠিক তখনই তার মনে হয়েছিল তার কিছু সুখের স্মৃতি আছে। জীবনে হলেও সে 2-3 বার হেসেছে। শুধুমাত্র এই হাসির স্মৃতিগুলো মনে রাখার জন্য হলেও তার বাঁচা দরকার। তখন সে নিচে পড়ে যাওয়ার সময় জুলিয়ান তাকে ক্যাচ করে ফেলে আর বিল্ডিং এর নিচে তাকে উপদেশ দেওয়া হয়। তারপরে তার নেগেটিভিটি ছিল 50%। মিস্টার লিম বুঝতে না পেরে বলে ম্যাডাম আমরা এখন কি করব? তার আবারও লাফ দেওয়ার শক্তি আছে। ঠিক তখন জিহু একজন ভদ্রলোককে ধরে আনে, যার ড্রামা দেখে সিনথিয়া সেদিন ট্রেনে হেসেছিল। এই ভদ্রলোককে ধরে আনতে জিহুকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ভদ্রলোক বাথরুমে বসে খেয়াল করেন টিস্যু নেই। বিপদে পড়ে পাশের বাথরুমে বসে জিহুকে বলে আমাকে কি একটু টয়লেট পেপার দেওয়া যাবে? জিহু বলে আপনার সম্মান বাঁচাতে আমি খুব আগ্রহী, আপনাকে একটা না 22টা টয়লেট পেপার দেওয়া যাবে, বিনিময়ে আমার সাথে আপনাকে আসতে হবে। এভাবেই তাকে সিনথিয়ার সামনে নিয়ে আসে। সিনথিয়ার লোকটার যোগ শুনে অনেক হাসে। এই এপিসোডের গল্পের উপসংহারে দেখানো হয় জুলিয়ান এসে বুকসুনকে অনেক তুলোধুনো করে আর বলে আপনার মতো লোকেরাই পৃথিবীর রঙকে কালো বানিয়েছে। বুকসুন মার খাওয়ার সময় উপলব্ধি করে সে সিনথিয়ার জায়গায় বসে মার খাচ্ছে। তাকে বলা হচ্ছে এই কলমের চাপ দেওয়ার আওয়াজ যতবার শুনবে ততবার হাসবে, এবং সে আরো উপলব্ধি করে একটা উঁচু দালানের উপর দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে বলছে আমাকে বাঁচাও। এই পুরো ব্যাপারগুলো ছিল তার কল্পনা। সে জাগ্রত হয়ে দেখে জুলিয়ান তাকে বলছে আপনি জানেন আপনার প্রতিটা শব্দ ছিল সিনথিয়ার আত্মহত্যার কারণ। জুলিয়ান টিভি অন করে দেখায় একজন নিউজে বলছে জনপ্রিয় লেখিকা বুকসনের উপর জনগণের খুব প্রকাশ পেয়েছে, কারণ তিনি নিজে একসময় স্কুলের বুলির দর্শক ছিলেন। জুলিয়ান সেখান থেকে যাওয়ার সময় বলে আমি আপনাকে কষ্ট দিয়ে মারতে চাই না, এমনিতেই মারা যাওয়ার সময় আপনি নরকে যাবেন। সে বক্সনের 2 বান্ধবীর পাশে এসে দাঁড়ায় আর ম্যাজিকের আওয়াজে তারা টেবিলে নিজেই নিজেকে মারতে থাকে যতক্ষণ না তারা মরে যায়। ওদিকে বই প্রকাশনের মালিককে ফোন করে বিশাল অঙ্কের জরিমানা সহ নোটিশ দেওয়া হয়েছে আর বলা হয়েছে শীঘ্রই তার অফিস বন্ধ করে দেওয়া হবে। পাশের এক রাস্তাতেই যাওয়ার সময় সিনথিয়া বুকসনের বই ডাস্টবিনে ফেলে দেয়। তার কাছে মনে হচ্ছিল এর থেকে প্রশান্তির কাজ সে আর কখনো করেনি। জেনাতল গ্রুপের দ্বিতীয় যে ভুক্তভোগী তার নাম হচ্ছে জাসু, বয়স 29। তার নেগেটিভ শক্তি ছিল প্রায় 82%। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো এই জাসু নাকি জিহুরই বন্ধু। এসব যখন জেনাতল গ্রুপের লোকেরা জানে তখন একটু চিন্তিত হয়ে যায়, কারণ জিহুকে যদি তারা কাজে রাখে তাহলে সে ঝামেলা করতে পারে। অন্যদিকে জিহু হচ্ছে একটু বেশি অবাক হয়। সে ভাবে তার বন্ধু কেন আত্মহত্যা করবে। সে উপায় না পেয়ে জাসুর বাসার দিকে যেতে থাকে। তখন ফ্ল্যাশব্যাকে জিহুর স্কুল জীবন দেখানো হয়। সেখানে তার বন্ধু জাসুও ছিল, কিন্তু তখনও তারা দুজন বন্ধু হয়নি বা কেউ আরেকজনকে চিনেও না। সেই সময় ক্লাসের কিছু বকাটে ছেলেরা জাসুর একটা জুতা ছিনিয়ে নেয়।
জাসু বারবার তাদেরকে বলে আমি পার্ট টাইমে কাজ করে জুতাটা কিনেছি, প্লিজ এটা দিয়ে দাও। জিহু খেয়াল করে প্রায় 2 ঘন্টা ধরে এই জুতা টানাটানি খেলা চলছে। এক সময় টানাটানিতে জিহুর জুতার উপরে সে একটা কেক পড়ে যায়। জিহু তখন বকাটে ছেলেদের জানায় দেখো তোমরা আমার জুতার কি অবস্থা করেছো। সে আরো বলে ভাইয়েরা ওর জুতাটা দিয়ে দাও, এত ঝামেলা করার দরকার কি আছে। বকাটেদের একজন বলে তুই ওর কি হোস বন্ধু। জিহু জানায় না আমরা কোনো বন্ধু নই, হয়তো আমরা একে অপরের ক্লাসমেট হতে পারি। আর তার কথা শুনে নিশ্চয় বুঝতে পেরেছেন জিহু হয়তো একটু ভয় পেয়েছে, সে মাইকাকে একটু পছন্দ করে না। সেই সময় জাসু বলে আরে তুমি কি বলো, আমরা সিয়ংনাম স্কুলে ছোটবেলায় পড়েছি। জিহু প্রথম চিনতে পারে না, পরে যখন চিনে যায় সে বকাটেদের জানায় দাঁড়াও আমার বন্ধুর সাথে একটু মুলাকাত করে নেই, পরে জুতা নিয়ে টানাটানি করো। এটা বলে সে জাসুকে জড়িয়ে ধরে। তারপর তারা 1-2 বলে সেখানে বকাটেদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং সম্ভবত তারা অনেক মার খায়। তাদের দুজনকে আমরা তখন একটা হোটেলে বসে খেতে দেখি। জিহু জিজ্ঞেস করে তুমি যে জুতা উদ্ধার করতে পারলে না এখন কি করবে। জাসু জানায় কি করব, নতুন করে আরেকটা কিনে নিব, তারপর আবার ক্লাস শুরু করব। সে আরো বলে ভাজা মুরগি খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো এপ্রিল মাসে, এই সময়ে আবহাওয়া ভালো থাকে। এই কথাটা আমাকে আমার বাবা বলেছেন। জিহু বলে তোমার বাবা তো অনেক জ্ঞানী মানুষ, আমি ওনার সাথে দেখা করতে চাই। সে ছোটবেলা দেখেছে তারপর আর দেখেনি। জাসু জানায় উনি কয়েক বছর আগে মারা গেছেন আর আমাদের পরিবারটাও দেউলিয়া হয়ে গেছে। জাসুর এমন কথায় জিহু একটু মন খারাপ করে। ফ্ল্যাশব্যাক থেকে বাস্তবে আসলে দেখি জিহু জাসুর বাড়িতে এসেছে। সে ক্রমাগত ধাক্কা দেওয়ার পরও জাসু দরজা খুলছে না। এক সময় জাসু দরজা খুললে সে জিজ্ঞেস করে কাকে চাও। জিহু বলে আরে আমি জিহু। কিন্তু জিহুকে আমরা তখন দেখি তার মুখ একটা মধ্যবয়স্ক লোকদের মতো। আর কয়েক ঘন্টা আগের দৃশ্যে দেখানো হয় মিস্টার লিম কম্পিউটারের দিকে তাকিয়ে বলে আমি এখন জিহুর মুখ এমন ভাবে বানিয়ে দিব যাতে তোমার পরিচিতরা কেউই চিনতে পারে না। জিহু সেই সময় কোনো উপায় না পেয়ে পুলিশে ফোন করে আর বলে প্লিজ এখানে চলে আসুন, আমার বন্ধু আত্মহত্যা করছে, তাকে বাঁচাতে হবে। জিহু খেয়াল করে অতি দ্রুত একটা পুলিশের গাড়ি এসেছে। জিহু বলে আসেন আসেন, দরজা খুলে দেখেন, প্লিজ তাড়াতাড়ি করেন। পুলিশ জিহুকে অ্যারেস্ট করে বলে আমাদের জাসু নামে একজন জানিয়েছে আপনি তার বাড়িতে ডিস্টার্ব করছেন, তাই আপনাকে গ্রেফতার করা হলো। জিহু চিৎকার করে বলে জিহুকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হলে পুলিশরা বলে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিন। সে তাদের নাম্বার দিলে জিহুর আসল ছবি আসে। আর এখানে তো জিহুকে যেন অন্য কেউ না চিনে এজন্য তাকে মধ্যবয়স্ক লাগছিল। তো পুলিশরা তাকে জানায় আপনাকে কতবার বলেছি আপনার আসল পরিচয় দিন, আপনি অন্যের পরিচয় দিচ্ছেন কেন। সেখানে তখন লিম আসে। প্রথমে সে জিহুকে ফিসফিস করে বলে তোমাকে কতবার বলেছিলাম তোমার চেহারা এখন অন্যরকম হয়ে গেছে, কেউ তোমাকে চিনতে পারবে না, তাই অযথা ঘেউ ঘেউ করছো কেন। লিম তখন পুলিশকে বলে এটা আমার বন্ধু, 2 দিন আগে তার মাথায় ফ্যান পড়ে যায় আর তার মাথা পুরোটাই গেছে, শহরের এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে এখন। এসব শুনে পুলিশরা তাকে যেতে দেয়। এরপর জানাতুল গ্রুপরা ছদ্মবেশে আসে জাসুর বাড়িতে। লিম আর জুলিয়ানরা জানায় আমরা হচ্ছে মন্দির থেকে এসেছি। কথার উপরে জাসু দরজা বন্ধ করে দেয়। পাশে বসে জিসু তখন জাসুকে মেসেজ করে আত্মহত্যা করলে জীবন সুন্দর হয়ে যায় না। জাসু একটু অবাক হয়ে রিপ্লাই দেয় তুমি কে। জিহু বলে আপনি বাহিরে আসলে বুঝতে পারবেন। জাসু ঘর থেকে বেরিয়েই দৌড় দিতে শুরু করে, কারণ সে বুঝে গিয়েছে এরা তাকে আত্মহত্যা করতে দিবে না। এখানে জাস্ট আপনারা চিন্তা করেন জিহু কতটা বলদ, তার কি দরকার ছিল এসব বলে বেচারা জাসুকে কনফিউজ করে দেওয়ার। একসময় দৌড়াতে দৌড়াতে তারা জাসুকে হারিয়ে ফেলে। জিহু একবার থেকে জাসুর মোবাইল থেকে লোকেশন দেখাচ্ছে এই মুহূর্তে সে সিয়ংনাম হসপিটালে আছে। জিহু ভাবে আরে এটা তো সেই হসপিটাল যেখানে আমি এখন ভর্তি আছি। আর আমরা তখন ওই হসপিটালে গ্রিম রিপার নিউলকে দেখি। সে একটা মহিলার জার্নিতে এসেছে। একজন রিপোর্টার বলে মহিলার নাম হচ্ছে দামি, বয়স 35। একদিন আগে গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, কিন্তু এখন আত্মা হয়ে আশপাশে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু দামি নামের মহিলাটি বলে প্লিজ আমাকে আরো কিছু সময় থাকতে দিন, আমি আমার বাচ্চাকে দেখে নেই। নিউল বলে আপনার সময় শেষ হয়ে গিয়েছে, দয়া করে চলে আসুন। সেই সময় জাসু হসপিটালে এসেছিল জিহুর সাথে দেখা করতে। তার একমাত্র বন্ধুকে সে কয়েকদিন ধরে দেখছে না। সে যেহেতু এখন আত্মহত্যা করার পরিকল্পনা করেছে তাই শেষমেশ জিহুকে দেখতে এসেছে। এবং একসময় সে খেয়াল করে জিহুর প্রচুর হার্টবিট হচ্ছিল। বিশেষ করে সে কোমায় থাকায় হঠাৎ এমন অতিরিক্ত হার্টবিটের কারণে ডাক্তাররা তাকে চেক করতে আসেন। এই ফাঁকে কোমার বাহিরে থাকা জিহুর মাথাও ঘুরতে থাকে। সেই সময় নিউল এসে তাকে আছাড় দিয়ে ফেলে দেয়। এতে জিহুর কাছে সবকিছু আগের মতো হয়ে যায়। তো সেখানে জেনাতুল গ্রুপও চলে আসে। তারা দেখতে পায় জাসু অন্যমনস্ক হয়ে এদিক ওদিক হাঁটছে। নেউল বলে সে যদি আত্মহত্যা করে তাকে আমরা পরপারে নিয়ে যাব, এখানে ঝামেলা করতে আসবে না। তারপরের দিন সে জাসুকে একটা ক্যাফে দেখতে পায়। সে সেখানে বসে দেদারসে ড্রিঙ্কস করছিল। সেখানে তখন জিহু আসে। জাসু বিরক্ত হয়ে বলে তুমি কি আমাকে ডিস্টার্ব করছো কেন। তারপর জিহু তাকে সান্ত্বনা দেয় আর জাসু নিজ থেকে বলতে থাকে আমি পড়াশোনা করেছিলাম একজন পুলিশ হওয়ার জন্য। আইনি বিষয় নিয়ে হেন কোনো বই নাই যে আমি পড়িনি। খাওয়ার ফাঁকেও পড়েছি, পড়ার ফাঁকে আমার নাক দিয়ে রক্ত আসতো, তারপরও পড়েছি।
কিন্তু যখন আমি কোনো চান্স পাইনি একদমই ভেঙে যাই। তারপর সে বলে দুনিয়াতে কেন আমার মতো দুর্ভাগা এখনো বেঁচে আছে। সে সময় হঠাৎ করে বলে আমি ভাজা মুরগি খেতে চাই। একটু পর জুলিয়ান সেখানে আসে আর সিদ্ধান্ত নেয় সে জাসুর অতীতে গিয়ে তাকে পর্যবেক্ষণ করবে আর তার জন্য ভাজা মুরগি চিকেন নিয়ে আসবে। যেহেতু তাকে প্রাণপণে বোঝাতে থাকে দয়া করে একা যাবেন না, আমাকে নিয়ে যান। জুলিয়ান তারপর মিস্টার পাইপ নামে এই ব্যক্তির কাছে আসে অতীতে চাবি নেওয়ার জন্য, কিন্তু লোকটা তাকে চাবি দিয়েও দিচ্ছিল না। জুলিয়ান জানায় ঠিক আছে 12 ঘন্টার ভেতরে ফিরে আসবো। 수고하세요. 수고하세요. তারপর তারা চাবি দিয়ে প্রথমে গাড়ি গ্যারেজে আসে, কারণ অতীতে যেতে হলে জেনাতলে যেসব গাড়ি আছে ওগুলো ব্যবহার করতে হবে। জিহু ভাবছিল হয়তো জুলিয়ান এসবের মধ্যে বিএমডাব্লিউ বা মার্সিডিজের কোনো গাড়ি নেবে। জিহু বলে ম্যাডাম আমি সারা জীবন আপনার অনুগত হয়ে থাকবো, প্লিজ দয়া করে এই সাদা চকচকে গাড়িটা নিন। কিন্তু জুলিয়ান চয়েস করে এই ভাঙারি গাড়িটা। জুলিয়ান গাড়িতে বসে জানায় তুমি না আসলে আমি স্টার্ট দিয়ে দিব। জিহু বাধ্য ছেলের মতো গাড়িতে উঠে এবং তারা চলে আসে 1999 সালে, যেখানে সবকিছু পুরাতন পুরাতন লাগছিল। জিহু বুঝতে পারে এজন্যই জুলিয়ান বিএমডাব্লিউ গাড়ি আনেনি। তারপর আমরা দেখতে পাই জাসুর বাবাকে। তিনি আজকে জাসুকে স্কুলে গাড়িতে তুলে দিতে গেলে সেখানের এক টিচার জানায় আপনি গত 3 মাস ধরে স্কুলে টিউশন ফি দিচ্ছেন না। প্রিন্সিপাল স্যার বলেছেন আপনার ছেলেকে যেন আর না নেওয়া হয়। তারা জাসুকে সেখানেই ফেলে দেয়। জাসু এতে অনেক কান্নায় ভেঙে পড়ে। তার বাবা বলেন আজ তোমার জন্মদিন, তোমাকে ভাজা মুরগি চিকেন খাওয়াবো। এতে জাসু খুশি হয়ে যায়। তারপর জাসুর বাবা তার ট্রাক নিয়ে শহরের দিকে যেতে থাকেন। আর একটা জায়গায় এসে দেখে জাসুর বাবা আসলে একজন মোজা বিক্রেতা, কিন্তু এই সময় কেউই মোজা কিনছিল না। জাসুর বাবা তখন জাসুকে জানান আমি এখন একটা জায়গায় যাব, পুলিশ আসলে বলবে বাবা একটু পর ফিরবে, বুঝেছো? জাসুর বাবা চলে গেলে গাড়ি থেকে জুলিয়ান আর জিহু বের হয়। তাদের দেখে জাসু বলে একটা মোজা 100 টাকা, 2টা মোজা 150 টাকা, আর বেছে বেছে দেখা একদম বিনামূল্যে ফ্রি। জিহু জিজ্ঞেস করে জাসু তুমি মোজা বিক্রি করছো কেন? জাসু জানায় আমার মা হাসপাতালে ভর্তি, অনেক টাকা লাগবে, আর আমার আজকে জন্মদিন। বাবা বলেছেন আমি চিকেন খাবো, কিন্তু আদর্শী আপনি আমার নাম জানেন কিভাবে? এতে জিহু একটু বিপদে পড়ে যায়। জুলিয়ান তাকিয়ে দেখে গাড়ির ভেতরে প্রচুর বই রাখা। জাসু জানায় আমার বাবা প্রচুর পড়াশোনা করেন। জুলিয়ান দেখে সেখানে সব বই ছিল জীবন বীমা রিলেটেড। আর জীবন বীমা কি তোমাদের একটু বুঝিয়ে বলছি। ধরো জাসুর বাবা একটা ব্যাংকে প্রতি মাসে 1000 টাকা রাখবেন। ব্যাংকের মালিকেরা সেই টাকা দিয়ে ব্যবসা করবে এবং এতে অনেক লাভবান হবে। কিন্তু এই টাকা জাসুর বাবা তখনই তুলতে পারবেন যখন তিনি মারা যাবেন। কিন্তু মৃত মানুষ তো আর টাকা পায় না, টাকা পাবে তার পরিবার। তো জাসুর বাবাকে আমরা দেখি তিনি এসবের সাথে জড়িয়ে আছেন, যেন তিনি মারা যাওয়ার পর তার পরিবাররা কোনো জায়গায় আটকায় না যায়। তারপর জুলিয়ানরা জাসুর বাবাকে ফলো করে এবং একটা হাসপাতালে আসে যেখানে জাসুর মা ভর্তি ছিল। হাসপাতালের লোকজন জাসুর বাবাকে জানায় স্যার আপনি গত 1 সপ্তাহ ধরে কেবিনের ভাড়া দিচ্ছেন না, এভাবে হলে আমরা রোগীকে ছেড়ে দিতে পারি। সে সময় আমরা জাসুর মাকে দেখতে পাই, তিনি প্রায় কেসে কেসে কথা বলছিলেন। তিনি জাসুকে বলেন আজ তোমার জন্মদিন, তুমি এই দিন উপলক্ষে কি করবে? জাসু জানায় বাবা বলেছেন চিকেন খাওয়াবে। তার মা বলেন তুমি তো কত ভাগ্যবান। জাসুর বাবা তারপর জাসুকে নিয়ে হাসপাতাল থেকে বের হন। দেখতে পাই বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। তিনি আলগোছে জাসুকে গাড়িতে বসিয়ে জানালা লাগিয়ে দেন এবং দেখতে পান বৃষ্টির কারণে তার সব মোজা ভিজে যাচ্ছে। তিনি কোনো মতে সেগুলো গাড়িতে তুলে নেন। সিটি আসলে দেখেন জাসু গাড়িতে নেই। একসময় দেখেন জাসু কিছু বৃষ্টিতে নোংরা হওয়া মোজা তুলে নেওয়ার চেষ্টা করছিল। জাসুর বাবা এতে অনেক রাগ করে তাকে গাড়িতে তুলেন। জাসু তখন অকারণেই কান্না করতে শুরু করে দেয়। এসব কথা স্মরণ হলে বাস্তবের জাসু অনেক ভেঙে পড়ে। তার সামনে তখন দাঁড়িয়ে ছিল মিস্টার লিম। সে দেখে জাসুর আত্মহত্যা করার নেতিবাচক শক্তি প্রায় 93% গিয়ে পৌঁছে গেছে। সে ফিসফিস করে বলে এখনো তারা আসছে না কেন? গল্পটা ফ্ল্যাশব্যাকে আসলে দেখি সেই দিন জাসুর বাবা বাড়িতে গিয়ে দেখেন বাড়িওয়ালা তার ঘরের সব জিনিসপত্র গাড়িতে তুলে নিচ্ছে। তিনি জানান আপনি গত কয়েক মাস ধরে ভাড়া দিচ্ছেন না, যদি আমার কাজে বিরক্ত হন তাহলে আইনের আশ্রয় নিন। জাসু তখন তাকিয়ে দেখে সেই জিনিসপত্রের মাঝে তার পছন্দের কিছু বইও আছে। সে এসব দেখে অনেক কাঁদতে থাকে। আর বর্তমানে জাসুর নেগেটিভ শক্তি প্রায় 95% গিয়ে পৌঁছে গেছে। ওই দিন জাসুর বাবা তাকে বলেন বাবা তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু তোমার মাও তোমাকে অনেক ভালোবাসেন, তুমি কি তোমার মায়ের সাথে থাকতে পারবে? জাসু জানায় সে পারবে। তারপর তার বাবা তাকে হাসপাতালের সামনে রেখে যান। বর্তমানে জাসুর সেসব কথা মনে হলে সে বসা থেকে উঠে যায় আর দৌড়াতে থাকে। সে একটা গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, ভেবেছিল গাড়িটি তাকে মেরে দিবে, কিন্তু লিম এসে তাকে উদ্ধার করে আর বলে তুমি কি পাগল হয়ে গেছো? তোমার পছন্দের চিকেন একটু পর আসছে। জাসু তখন আনমনে বলে ওই দিন আমার বাবার চোখ আমি চিনতে পারিনি। আসলে সে হয়তো চিনতে পারেনি, কারণ জাসুর বাবা তখন মরার জন্য তার ট্রাক অনেক জোরে চালাচ্ছিলেন। একসময় জিহু বলে উনি স্পিড বাড়িয়ে দিলেন কেন? সে জানালা থেকে বলে জনাব গাড়ির গতি কমান। দেখা যায় গাড়িটাকে থামাতে জুলিয়ানও অনেক চেষ্টা করে, কিন্তু জাসুর বাবা এক সময় তার গাড়ি একটা বড় ট্রাকের সামনে নিয়ে দাঁড় করায়। এখানেই শেষ হয় এই ড্রামা 3 নম্বর পর্ব। কি ভাবছেন আমি আর এক্সপ্লেন করবো না? করবো, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে না কেন? যাই হোক, পরে পর্বে দেখি সেই সময় জুলিয়ান ম্যাজিকের মাধ্যমে জাসুর বাবার গাড়ি থামিয়ে দেয়
গাড়ি থেকে বের হয়ে জাসুর বাবা বলে, আমাকে তোমরা আটকাচ্ছ কেন? আমাকে মরতে হবে, আমি মরলেই আমার ছেলেটা চিকেন খেতে পারবে। জুলিয়ানের কাছে তখন লিমের ফোন আসে। জুলিয়ান জানায় এখানের অবস্থাও তেমন ভালো না, তুমি সামলে নেও। তারপর সে জাসুর বাবাকে জোরে একটা থাপ্পড় দিয়ে বলে, আপনি কি মনে করেন আপনি মারা গেলে আপনার ছেলে চিকেন খাবে আর সবকিছু আগের মতো হয়ে যাবে? তারপর জুলিয়ান জিহুকে বলে, কাজটা তাড়াতাড়ি করতে হবে, কিছুক্ষণ পরে সুড়ঙ্গের মুখটি বন্ধ হয়ে যাবে। তারপর তারা ঘুরে ঘুরে চিকেনের দোকান খুঁজে, কিন্তু এত রাতে কোনো দোকানে খোলা ছিল না। জুলিয়ানরা হঠাৎ দেখে একটা দোকান খোলা, আর আশ্চর্যের ব্যাপার হলো এই দোকানের নাম ছিল জেনাতুল চিকেন হোম। জুলিয়ান ভাবে হয়তো এগুলো সম্রাটের একটা কাজ। তারপর তারা সেখানে ঢুকে দেখে এখানে কেউই নেই, আর তারা ওখানে চিকেন বানাতে শুরু করে। আর আমার কেন যেন এই পার্টগুলো দেখাতে ইচ্ছে করছে না। যাই হোক, তখন জুলিয়ান কার্ডের মধ্যে লিখে, ব্যর্থতার মানে আবার নতুন করে শুরু করা। সেই সময় জিহু একটা পুতুলের পোশাক পরে এসে বলে, আজ তার জন্মদিন, অবশ্যই বিনোদনের প্রয়োজন। জুলিয়ান জানায়, স্টুপিড কোথাকার, এটা অসম্ভব, অর্থাৎ সে এটা পড়তে পারবে না। তারপর আমরা দেখি জাসুর বাবাকে। তিনি জাসুকে এসে বলেন, বাবা রাতে কিছু খেয়েছো? সে জানায় সে কিছু খায়নি। তার মা বলেন, শোনো আমি ভাবতেছি বাড়ি চলে যাব, এমনিতে হাসপাতালের বিল অনেক হয়ে যাচ্ছে। জাসুর বাবা জানায়, আর চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। সেই সময় সেখানে জুলিয়ান আর জিহু কার্টুনের ড্রেস পরে প্রবেশ করে আর জাসুর জন্য চিকেন সামনে রাখে। এতে জাসু প্রচন্ড খুশি হয়ে যায়। দেখা যায় জিহুর এমন আচরণে জুলিয়ান প্রচুর বিরক্ত ছিল, কারণ সে এমন ঢংমার্কা পোশাক আগে কখনো পরে নাই। তারপর তারা দুজন বেরিয়ে যায়। সেই সময় জাসুর বাবার কাছে ফোন আসে, আপনি কিছুদিন আগে যে চাকরির আবেদন করেছেন সেটা পেয়ে গেছেন। জাসুর বাবা দেখতে পান চিকেনের বাক্সে লেখা, ব্যর্থতা মানে আবার নতুন করে শুরু করা। আর বর্তমানে আমরা দেখি জাসু যখন আত্মহত্যা করতে যায় সেখানে তখন জুলিয়ান আর জিহু চিকেন নিয়ে আসে। তারা তাকে চিকেন দেওয়ার পর জুলিয়ান বলে, তোমাকে বাঁচতে হবে, আবহাওয়া কখনো মেঘলা থাকে আবার কখনো উজ্জ্বল, তার মানে এই না যে আকাশ সব সময় মেঘলা থাকে। আমি দেখতে পাচ্ছি তোমার সামনের দিনগুলো প্রত্যাশার চেয়েও ভালো হবে। যাই হোক, তোমার জন্য শুভকামনা রইল। তার এমন কথা জাসুর অনেক পছন্দ হয়। সে বলে, তোমাদের এখানে জিহু পাঠিয়েছে তাই না? সে কি এখনো বেঁচে আছে? জিহু তখন বলে, হ্যাঁ ঠিক বলেছ। তার ঘুম ভাঙার পর সে যেন দেখে তার বন্ধু বেঁচে আছে আর সে সফল হয়ে গেছে। লিম তখন দেখে জাসুর নেতিবাচক শক্তি প্রায় কমে এসেছে। এটা দেখে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু হুট করে জাসু তখন কেঁদে ফেলে। জিহু জিজ্ঞেস করে, আবার কি হলো এখন? জাসু জানায়, এই চিকেনের স্বাদ এত বাজে যে আমাকে কাঁদিয়ে দিয়েছে। আসলে কথা হচ্ছে 1999 সালের চিকেন যদি 2022 সালে এনে কাউকে দেওয়া হয় সেটা কি ভালো থাকার কথা? জিহু জানায়, চিকেন তো আমি একটু আগে টেস্ট করলাম, অনেক ভালো ছিল। সে সেটা জুলিয়ানকে খেতে দিলে জুলিয়ান জানায়, না থাক ধন্যবাদ। মিস্টার লিমকে দিলে সে জানায়, বরিশালের মুরগিতে আমার অ্যালার্জি আছে। এটা বলে তারা দুজন সেখান থেকে চলে যায়। জিহু তখন সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে। সে সেটা মুখে নিলে আবার মাটিতে ফেলে দেয়। আমার একদম শেষে দেখতে পাই জিহু 1999 সাল থেকে আসার সময় সে জুলিয়ানকে জানিয়েছিল, আচ্ছা ম্যাডাম, আরো তো 2 ঘন্টার সময় আছে, আমাকে একটা কাজ করতে দিন। এটা বলে সে গাড়ি থেকে নেমে যায়। তারপর আমরা জিহুর ছোটবেলা দেখি। সে তখন খুব ছোট ছিল আর বন্ধুদের সাথে তাকজু নামে একটা বিখ্যাত খেলা খেলছিল। জিহু তার বন্ধুদের জানায়, আজকে আমার বাবা ফিলিপাইনে যাবেন, তারপর সেখান থেকে আসার সময় আমার জন্য বড় একটা বন্দুক নিয়ে আসবেন। যদি আনেন তাহলে তোদের মতো শয়তানদের মেরে আমি একদম শেষ করে দিব। আর এখানে বলে রাখি, ওই দিন জিহুর বাবা ফিলিপাইনে যাওয়ার সময় মারা যান, তাই জিহু চাচ্ছিল সেজন্য তার বাবার সাথে দেখা করিয়ে দেয়। সেজন্য ওখান থেকে পিচ্ছি জিহুকে কুলে করে দৌড়াতে থাকে। সে দেখে তার বাবা ব্যাগটি গুছিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছেন। সে সময় গাড়ির সামনে এসে তারা জুলিয়ান, একদম পারফেক্ট টাইমিং। এতে ছোট জিহু আর বড় জিহুর সাথে তার বাবার দেখা হয়ে যায়। সে ছোট জিহুকে তার বাবার সামনে রেখে বলে, এই মশাই আমাকে বলেছে যে আপনাকে মিস করছে, তাই আমি তাকে নিয়ে এসেছি। কিন্তু ছোট জিহু বলে, কই না তো, আমি কিছুই বলিনি। জিহু তখন জানায়, সে আরো বলেছে সে নাকি আপনাকে অনেক ভালোবাসে আর আপনার সাথে ফটো তুলতে চায়। সেখানে তখন জিহুর মা আসেন আর ওনার কোলে যে বাচ্চাটা দেখছেন সেটা হলো জিহুর বোন। তো জিহুর মা বলেন, আপনি কি? আমি তো চিনলাম না। জিহু আমতা আমতা করে বলে, রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনাদের ছেলে কেঁদে কেঁদে বলল সে নাকি তার বাবাকে অনেক মিস করছে। তারপর জিহুর বাবা গাড়ি থেকে ক্যামেরা বের করেন। জিহু জানায় সে ফটো তুলে দিতে পারবে। তার এমন আন্তরিকতা দেখে জিহুর বাবা আর মা অনেক খুশি হন, কিন্তু তারা তো আর জানে না এটাই তাদের ভবিষ্যতের ছেলে। তো যাই হোক, জিহু তাদের বাড়ির সামনে সুন্দরভাবে একটা ফটো তুলে দেয়। হয়তো তার বাবার স্মৃতি হিসাবে সেটা আজও বিদ্যমান। আর এখানে শেষ করছি আজকের এই ভিডিওটি। দেখেন, আমি পুরো ড্রামা এক্সপ্লেন করিনি, আমি শুধু অসাধারণ এই ড্রামার 2টা আলাদা এবং ভিন্ন ভিন্ন গল্প আপনাদের জানিয়েছি। এই ড্রামাতে আরো 3-4টা গল্প আছে। তাছাড়া এই ড্রামার মধ্যে গ্রিম রিপার নিওল আর জুলিয়ানের 400 বছর আগের কাহিনী হয়তো দেখানো হয়। এই ড্রামাতে আরো যা যা থাকতে পারে তা হলো জিহু কোমা থেকে উঠলে কি হবে, বা জিহুর ফ্যামিলির গল্প, আর জেনাতুল গ্রুপ কেন আত্মহত্যা থেকে মানুষকে বাঁচায়। এসব দেখেন, আমি আবারও বলছি, এটা কোনো সম্পূর্ণ ড্রামা না। নেটফ্লিক্সের ড্রামার ইউটিউবের নীতিমালা অনুযায়ী আমি স্বতন্ত্র 2টা গল্প আপনাদের জানিয়েছি, সেজন্য বাকি পর্বগুলো আমি নাও বানাতে পারি। সেজন্য আপনাদের সাজেস্ট করব টমোরো নামে এই ড্রামাটি 5 নং পর্ব থেকে দেখতে।